এবং এই অস্থিরতা আসলে দিন থেকে দিন তীব্রতর হওয়ারও একটা সম্ভাবনা আছে। তো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আগামী 3 বছরে কমার কোনো সম্ভাবনা অ্যাস্ট্রোলজি দিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রেডিকশন। হয়তো ভারতে প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারে, প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার ভারতে একটা সম্ভাবনা আছে। তো এখন বিনিয়োগ করার জন্য অথবা সংরক্ষণ করার জন্য সোনার উপরে আসলে কিছু নাই। তো আপনার ভ্যালুয়েবল রত্ন অথবা গোল্ড ইজ দ্য বেস্ট থিং। তো যদি টাকা পয়সা কিছু থাকে, সোনা কিনা বসে থাকেন। এই আপনাদের সাথে যখন কথা বলছি তখন নেপালে আগুন জ্বলছে। আমি আছি বাংলাদেশেও রাজনৈতিক অবস্থা খুব একটা স্থিতিশীল না। পাশের ভারত, সেখানে রাজনৈতিক অবস্থা অতটা অস্থিতিশীল না হলেও একটা বৈশ্বিক চাপ, একটা অর্থনৈতিক চাপ ভারতের উপরে আছে। রাশিয়াতে সমস্যা চলছে, ইউক্রেনের সাথে তারা যুদ্ধে লিপ্ত, ইউক্রেন তো পুরো ধ্বংসপ্রাপ্ত। চায়না ইজ আন্ডার প্রেশার। আমেরিকাতে আমি বলবো না যে তারা খুব খারাপ আছে, বাট সেখানেও ওভারঅল গ্লোবাল সিচুয়েশন, অর্থনীতি সব কিছু নিয়ে, ডলারের ডিভ্যালুয়েশন সব কিছু নিয়ে তারাও সমস্যার মধ্যে আছে। ইন্দোনেশিয়াতে মারামারি হচ্ছে। যে এত কিছু যে চলছে, কি এমন হলো? মানে গ্রহ নক্ষত্রের কি কোনো পরিবর্তন আসলো? আসলে অ্যাস্ট্রোলজিতে আমরা বৈশ্বিক ইভেন্টস, বিশ্ব রাজনীতি, অর্থনীতি এগুলো প্রেডিক্ট করি বা এগুলো বলার চেষ্টা করি মান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়ে। এখানে আসলে গ্রহ নক্ষত্রের একটা লং টার্ম গতি, প্রকৃতি, দশা এগুলো দেখা হয়। প্লাস গ্রহণ বা এক্লিপস এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এই যে গত 7 তারিখে রাতে পূর্ণ চন্দ্রগ্রহণ হলো এবং এই যে 21 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে, এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আপনার এবং আমার জীবনেও ইম্প্যাক্ট করবে। এমন না যে আমাদের জীবনে ইম্প্যাক্ট করবে না, কিন্তু এটার আসলে মেজর ইম্প্যাক্ট আসে বৈশ্বিক ইভেন্টে। তো এইগুলো নিয়ে কথা বলার জন্যে সামনে আমাদের কি ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে, বিশ্ব রাজনীতি বা বিশ্ব অর্থনীতি কোন দিকে যেতে পারে, তা বলার জন্য আজকের এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। বিশ্ব রাজনীতির ইভেন্ট যদি দেখতে হয় তখন সবার আগে আমাদেরকে দেখতে হবে সূর্য বা সান। কারণ আমরা গভর্নমেন্ট, অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে তাদেরকে আমরা আসলে সূর্য দিয়ে ডিনোট করি। এরপরে আমরা দেখি মুন বা চন্দ্র। মুন হচ্ছে লোকাল গভর্নমেন্ট। যেমন ধরেন আপনার দেশে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, সে হলো সান, তাহলে লোকাল লিডার, মুখ্যমন্ত্রী অথবা মিউনিসিপ্যালিটি লিডার, তারা হলো মুন। কিন্তু এখন আসলে বিশ্ব রাজনীতি এমন যে অনেক দেশের রাষ্ট্রপ্রধান আসলে মুন বা চন্দ্রই হয়ে গেছে। কারণ ওভারঅল গ্লোবাল পলিটিক্সের চাপে সকল দেশ আসলে স্বাধীনভাবে নিজস্ব সিদ্ধান্ত অথবা অর্থনৈতিক রাজনৈতিক নীতি প্রণয়ন করতে পারে না। তো কোনো কোনো দেশকে আসলে দেখার সময় তাদের মূল নেতাকে আমরা মুন হিসেবেও দেখি। এটা ছাড়া আরেকটা কি প্ল্যানেট বিশ্ব রাজনীতি দেখতে হলে সেটা হচ্ছে শনি। কারণ শনি দিয়ে আমরা আসলে জনসাধারণকে বুঝি, সাধারণ জনগণ। তো সকল সাধারণ জনগণ তারা হচ্ছে শনি। আরেকটা প্ল্যানেটকে তো বাদ দিলে চলবেই না, সেটা হচ্ছে রাহু। রাহু হচ্ছে ফরেন এলিমেন্ট, বিদেশি শক্তি। অনেকে বলে না যে বিদেশি শক্তি, এটা হচ্ছে রাহু। এটা আননোন একটা এলিমেন্ট, যেটা আসলে রাজনীতিতে আর বিশ্ব রাজনীতিতে আমরা ডিরেক্টলি পয়েন্ট করতে পারি না। যে কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়, যে ডিপ স্টেট, এইটা ওর ষড়যন্ত্র, দিস আর অল রাহু ডোমেন্স। এগুলো আসলে সবই রাহু। আর সব কিছুর শেষে একটা গ্রহকে তো চিন্তা করতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। কারণ ইভেনচুয়ালি আমাদের ন্যায় নীতি, আদর্শ, বিশ্ব রাজনীতি বলেন, পলিসি, গভর্নমেন্ট সব কিছুর মধ্যে একটা বৃহস্পতি বা জুপিটারিয়ান এলিমেন্ট থাকে। তো বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলতে হলে বৃহস্পতি বা জুপিটারের পজিশনটাও আসলে আকাশে দেখতে হবে। এখন আমরা যখন বিশ্ব রাজনীতি দেখি, সূর্য এবং চন্দ্র দিয়ে আমরা স্পেসিফিক ইভেন্ট পয়েন্ট করতে পারি, বাট লং টার্ম প্রেডিকশনের জন্য মূলত শনি, রাহু এবং বৃহস্পতি দেখা হয়। এখন যদি আকাশের দিকে তাকায় তাহলে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ কে বলতে পারেন তো? কে সৃষ্টিকর্তা কাকে সবচেয়ে পাওয়ারফুল রেখেছে? এটা হচ্ছে রাহু। রাহু 18 বছর পরে নিজের ঘরে এসছে, সে এখন কুম্ভ রাশিতে আছে, সে সবচেয়ে শক্তিশালী। রাহু বায়ুতত্ত্বের রাশিতে খুব ভালো কাজ করে এবং নিজের ঘরে আছে। তাছাড়া কুম্ভ রাশির যে আরেকটা লর্ড শনি, সে আছে এখন
মীন রাশিতে, বৃহস্পতি রাশিতে, শনি নিজেও একটু টালমাটাল। শনিও যদি শক্তিশালী পজিশনে থাকে তখন শনি এবং রাহুর মধ্যে একটা কাউন্টার ব্যালেন্স হয়। রাহু পুরোপুরি আসলে বিশ্বকে কন্ট্রোল করতে পারে না। তো এখন যেহেতু শনি নিজে বৃহস্পতির রাশিতে, মীন রাশিতে, শনি নিজে টালমাটাল, প্লাস এখন সে বক্রিয় যাচ্ছে, সে খুবই অস্থির। তো বিশ্ব বলতে গেলে এখন আসলে রাহুরই দখলে। এটা ছাড়া যদি বৃহস্পতির কথা বলি, বৃহস্পতি আসলে বিপদেই আছে। বৃহস্পতি তো আগে বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সেখান থেকে সে বের হয়ে মিথুন রাশিতে এসছে। এখন দুইটাই আসলে তার ফেভারেবল জায়গা না। এখন আপনারা বলতে পারেন যে এই অক্টোবর মাসে তো বৃহস্পতির গোচর হবে, বৃহস্পতি কর্কট রাশিতে যাবে, সেখানে তো সে উচ্চ এক্সল্টেড। আসলে বৃহস্পতি অতিচারী গতি চলছে, বৃহস্পতি ইজ মুভিং ভেরি ফাস্ট। এটা ছোট্ট করে যদি একটু ব্যাখ্যা করি, বৃহস্পতি এখন আকাশে ঘুরতে ঘুরতে সূর্যের অনেক কাছে চলে এসছে। তো বৃহস্পতি এখন গরম লাগছে, এটা অ্যাস্ট্রোফিজিক্স। সো যেহেতু গরম লাগছে, সো বৃহস্পতি এখন খুব তাড়াতাড়ি মুভ করছে, ইটস মুভিং ভেরি ফাস্ট। এটাকে অ্যাস্ট্রোলজিতে আমরা বলি অতিচারী গতি। তো বৃহস্পতি এমনি আনফেভারেবল জায়গায় আছে, বৃষ রাশিতে ছিল, এখন মিথুন রাশিতে আছে। যদিও সে কর্কট রাশিতে যাবে, কিন্তু মানডেইন ইভেন্ট বা বিশ্ব রাজনীতি দেখতে হলে আমাদেরকে একটা মিক্সড প্লেসমেন্টই দেখতে হবে। হয়তো আপনার ব্যক্তি চার্টে এটা ভালো কাজ করবে, কিন্তু ফাস্ট মুভিং বৃহস্পতি যখন নিজের এক্সল্টেড সাইনেও আছে, সে মিক্সড রেজাল্টই দেবে। তো ইভেনচুয়ালি বিশ্ব আসলে রাহুর দখলে, এবং রাহুর দখলে যখন বিশ্ব থাকে, রাহু যে কোন দিকে যাবে, কি করবে, কাকে দিয়ে কি করাবে, ইউ নেভার নো। তারপরে এবার আসি আমাদের এবারে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। এখন এই 7 তারিখে যে চন্দ্রগ্রহণটা হলো, ইট ওয়াজ এ ভেরি ভেরি মেজর এক্লিপস। কারণ চাঁদ রাহুর ঘরে যে রাহু এবং শনি দ্বারা এক্লিপসড হয়েছে। আমি আমার গ্রহণের ভিডিওতে এটা ডিটেলে ব্যাখ্যা করেছি, আপনারা তাও আমি লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে যেটা হয়েছে, আমি যেটা একটু আগে বললাম যে চন্দ্র বা চাঁদ আসলে লোকাল গভর্নমেন্ট, আবার অনেক অনেক দেশের মূল গভর্নমেন্টকেও রিপ্রেজেন্ট করে। তো তারা যখন রাহুর ঘরে যে রাহু এবং শনি দ্বারা, মানে ফরেন এলিমেন্ট এবং লোকাল জনগণ দ্বারা এক্লিপসড হয়েছে, তো ব্যাপক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। নেপালে তো সরকারই পড়ে গেল, ফ্রান্সে দেখেন কি হচ্ছে, ইন্দোনেশিয়া কি হচ্ছে। সো এবং এটা যেখানে ছিল, এটার মূল যে ট্রিগার পয়েন্টটা ছিল, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, ইস্টার্ন ইউরোপ, অস্ট্রেলিয়ার কিছু অংশ, সব জায়গাতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। এখানে শনি এবং রাহু এলিমেন্ট, সাধারণ জনগণের ফরেন এলিমেন্ট, এটা আসলে প্রচণ্ড জোরে জোরে সোরে কাজ করছে। একই সাথে আপনার এই 21শে সেপ্টেম্বর যে সোলার এক্লিপসটা হবে, সূর্যগ্রহণটা হবে, এটা যদিও এটা পার্শিয়াল, আংশিক সূর্যগ্রহণ, কিন্তু এটা একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং সূর্যগ্রহণ। সূর্যগ্রহণটা হওয়া উচিত ছিল সিংহ রাশিতে। সূর্যের নিজের ঘরে নিজেরই গ্রহণ হওয়া উচিত ছিল, কারণ কেতু তো এখন সিংহ রাশিতে এবং গ্রহণটা করছে কেতু। তো আইডিয়ালি সূর্য যখন সিংহ রাশিতে আছে, তখন কেতু সূর্যকে গ্রহণ করবে। এবং অ্যাস্ট্রোলজিতে আমরা যেটা বলি যে সিংহ রাশিতে যদি সূর্যের গ্রহণ হয়, তাহলে সূর্যের ইগোটা কমে যাবে, সে বেশি প্রজাবৎসল হয়ে যাবে, রাজা প্রজার কথা চিন্তা করবে এবং ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবে। কিন্তু উইয়ার্ডলি এটা আংশিক গ্রহণ হচ্ছে, এবং সূর্য যখন সিংহ রাশি থেকে বের হয়ে কন্যা রাশিতে যাচ্ছে, তখন পেছনের সিংহ রাশি থেকে কেতু সূর্যকে গ্রহণ করছে। এইটা আসলে অ্যাস্ট্রোলজিতে ইটস এ ভেরি রেয়ার ইভেন্ট, এবং এই ইভেন্টটাতে এটা নর্মালি আসলে আপনি ডিকোড করতে পারবেন না। নর্মালি যদি সূর্য সিংহ রাশিতে এই কেতু দ্বারা এক্লিপসড হতো, তাহলে না এই রাজনৈতিক সমস্যাগুলোর একটা সমাধান আমরা দেখতে পেতাম। তাহলে সৃষ্টিকর্তা হয়তো এরকম একটা আমাদেরকে ডিরেকশন দিত যে এখন এগুলো থেমে যাবে। পৃথিবীতে যারা অথরিটি ফিগারে আছে, তারা রাহুর এত বাড়াবাড়ি, শনির পাগলা বিহেভিয়ার, এগুলোর এগেনস্টে তারা একটা সেইন অথবা একটা শান্ত মনোভাব নেবে, একটা বৃহস্পতির রাস্তায় যাওয়ার চেষ্টা করবে। কারণ যেহেতু পেছন থেকে একটা অ্যাট্যাক হচ্ছে, মানে সূর্য সিংহরাশি থেকে বের হয়ে কন্যাতে চলে গেছে, কেতুর সাথে তো দেখা সাক্ষাৎ হয়ে গেছে, হয়তো কেতুকে কিছু গল্প গুজব করেছিল যে এইগুলো করে এগুলো করে, সূর্য বলছে হ্যাঁ হ্যাঁ করবো। এরপর সে যখন বের হয়ে কন্যা রাশিতে যাচ্ছে, তখন কেতু পেছন থেকে তাকে এক্লিপস করছে। ইন দ্যাট এক্লিপস সূর্যের রিয়াকশন নর্মাল হবে না, সূর্য উড অলসো বিকাম অ্যাগ্রেসিভ। সো রাহুকে এবং শনিকে কন্ট্রোল করার জন্য যেই স্যানিটি অথবা যে ঠান্ডা মাথার বিহেভিয়ার দরকার ছিল, সেটা ওই সূর্যগ্রহণ থেকে আমরা আসলে পাবো না। তো এই সমস্যা আসলে কোথায় যে শেষ হয়, সেটাই এখন বলার চেষ্টা করব। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি কথা বলতে হয়, এখানে আসলে মূল এলিমেন্ট হচ্ছে শনি এবং রাহু। শনি এবং রাহু যখন একজন আরেকজনের সাথে ফাইট করতে না পারে, যখন একটা আরেকটার উপরে
বেশি ভারী হয়ে যায় তখনই আসলে ব্যালেন্সটা ভেঙে পড়ে, সেটাই বাংলাদেশে হয়েছে। অ্যাডিশনালি বাংলাদেশে যখন অস্থিরতা শুরু হলো, বাংলাদেশ বৃষ লগ্নের রাশি, টরাস অ্যাসেন্ডেন্ট, তো তখন লগ্নে বৃহস্পতি ছিল। তাহলে এখন আপনারা যারা অ্যাস্ট্রোলজি কিছুটা হলেও জানেন যে লগ্নে বৃহস্পতি থাকার পরেও এই ধরনের ভায়োলেন্স, রাজনৈতিক অস্থিরতা এগুলো কীভাবে শুরু হলো? আসলে লগ্নে বৃহস্পতি একটা খুবই কমপ্লিকেটেড প্লেসমেন্ট। বৃহস্পতি যখন লগ্নে আসে তখন সে আপনাকে নিজেকে ঠিক হতে বলে, নিজেকে সেলফ কারেকশন মোডে যেতে বলে, দায়িত্ব নিতে বলে, আপনাকে আপনার ন্যায় নীতি আদর্শকে টেস্ট করে। তো যারা পজিশন অফ পাওয়ারে আছে তারা যদি এই কারেক্ট ডিসিশনগুলো নিতে না পারে, সেলফ কারেক্টিভ মেজারে যেতে না পারে, তখন আসলে বৃহস্পতি আসলে ক্রাশ করে আপনাকে। যে কোনো লগ্নে বৃহস্পতি প্লেসমেন্ট আসলে এটা করে। বাংলাদেশে আসলে তাই হয়েছে। সো বৃহস্পতি ডিসিশনগুলো আপনাকে যেটা চাচ্ছিল আপনার কাছে নিতে, সেগুলো যখন সিস্টেম নিতে পারে না, শনি অ্যান্ড রাহু উইল টেক ওভার। অ্যান্ড অলসো অ্যাডিশনালি তখন পঞ্চম ঘরে কেতু ছিল। বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, কেতু ছিল পঞ্চম ঘরে, এবং পঞ্চম ঘর আসলে রাজনীতিরই ঘর, পলিটিক্সেরই ঘর। তো কেতু একটা শার্প এন্ডিং করে, শার্প ইভেন্টস ঘটে, যেটা বাংলাদেশে ঘটেছে। তাহলে এই সমাধান হবে কিভাবে? এটা কি আমরা আশু সমাধান দেখতে পাই? না। কারণ যেটা বলছিলাম, আকাশে এখন রাহু খুবই শক্ত এবং খুবই স্ট্রং পজিশনে আছে, এবং আগামী 1.5 থেকে 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর রাহু এরকম স্ট্রং পজিশনে থাকবে। রাহু ইভেনচুয়ালি যখন ধনু রাশিতে বা স্যাজিটেরিয়াসে যাবে, তখন একটা কামিং ইনফ্লুয়েন্স বৃহস্পতি রাহুকে দিবে। তো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আগামী 3 বছরে কমার কোনো সম্ভাবনা অ্যাস্ট্রোলজি দিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি না। একটা সেভিং গ্রেস হচ্ছে যখন বৃহস্পতি আপনার কর্কট রাশিতে যাবে। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ থাকে, তো বাংলাদেশের তৃতীয় ঘর, যেহেতু বাংলাদেশ বৃষ লগ্নের দেশ, তৃতীয় ঘরে বৃহস্পতি আসবে। বৃহস্পতি তৃতীয় ঘরে আসলে ভালো ফাংশন করে না, বাট তারপরও যখন উচ্চ থাকবে তখন একটা স্লাইট একটা সেভিং গ্রেসে একটা কিছুদিনের একটা শান্তি এখানে আসতে পারে। কিন্তু ইভেনচুয়ালি এই যে পুরো মোশনটা, এই পুরো সাইকেলটা 2029 সালের আগে সমাধান হয়ে নতুন দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আসলে আমি দেখতে পাচ্ছি না। এখন ওভারঅল বিশ্ব রাজনীতির কথা যদি বলতে হয়, তো আমরা কিছু ইভেন্টস দেখছি ইদানিং যে রাশিয়া, চায়না, ভারত তারা একসাথে কিছু কাজ করার চেষ্টা করছে। আমেরিকা বিশ্বব্যাপী কিছু ট্যারিফের ঘোষণা করেছে, সেখান থেকে আসলে একটা রাজনৈতিক চাপ এসছে, বিশেষ করে এই 3টা দেশের উপরে। রাশিয়া তো সরাসরি নেটো এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধেই জড়িয়ে আছে। তো একটা কমন বিলিফ আছে যে নতুন পাওয়ার সেন্টার কি তৈরি হতে যাচ্ছে কিনা। চায়না, রাশিয়া এবং ভারত মিলে একটা নতুন একটা গ্লোবাল সাউথ এই টাইপের কিছু তৈরি করছে কিনা আমরা পত্রপত্রিকায় দেখছি, নিউজে আমরা দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্র কি দুর্বল হয়ে যাচ্ছে কিনা। অ্যাস্ট্রোলজি থেকে আসলে আমরা এরকম কোনো সাইন আসলে পাচ্ছি না। অ্যাস্ট্রোলজিতে আমরা আই ডোন্ট সি এনি নিউ চেঞ্জ। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে, এটা আরও 3 থেকে 4 বছর এটা আসলে স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। চায়নার মধ্যে আসলে অর্থনৈতিক মন্দাভাব আসতে পারে। ভারতে আমি উল্টা বলবো, ভারতে অনেকে চিন্তা করছেন যে অর্থনৈতিক মন্দা আসতে পারে। ভারতের চার্টে, ভারত কর্কট লগ্নের দেশ, অর্থনৈতিক মন্দা আমি দেখছি না, বরং ভারতে কিছু রাজনৈতিক অস্থিরতা আসতে পারে, সেটা ইন্টারনাল রাজনৈতিক অস্থিরতা হবে। এবং এরকম সম্ভাবনাও তৈরি হতে পারে ভারতে যে নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যে নতুন পার্লামেন্ট ইলেকশনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকে প্রেডিক্টও করছে যে হয়তো ভারতে প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারে, প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার ভারতে একটা সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে এটার সাথে অ্যাগ্রি করি না। ভারত এখন মঙ্গল দশা দিয়ে যাচ্ছে, মঙ্গল দশা, হ্যাঁ, মঙ্গল রাহু পিরিয়ডে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে ভারতের প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারে, বাট আই ডু নট সি। ইভেন যদি একটা নতুন নির্বাচনও হয় ভারতে, যেটার অনেক সম্ভাবনা আছে, আমি নিকট ভবিষ্যতে ভারতের আসলে প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলে দেখছি না। অ্যান্ড কামিং ব্যাক লাস্ট টু মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে একটা খুবই জটিল রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ ওয়ার্ল্ড অর্ডার যেটা আসলে বর্তমানে আছে সেটা পরিবর্তন হচ্ছে, এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছুটা, কিছুটা না, অনেক বেশ কিছুটা ভূমিকা আছে। তো এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে দুর্বল করছে? না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে না। অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা, গ্রহ নক্ষত্র চার্ট,
আগামী ৩ থেকে ৪ বছর ৫ বছর বরং মার্কিন যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে, আরও নতুন শক্তি সঞ্চয় করবে এবং অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামরিক বলেন, আমেরিকা ইজ দ্য গ্লোবাল সুপার পাওয়ার। এটা দেয়ার আর নো টু ওয়েজ অ্যাবাউট ইট। দে আর দ্য সুপার পাওয়ার অ্যান্ড দে উইল রিমেইন দ্য সুপার পাওয়ার। হ্যাঁ, 2032 সালের পরে 33 সালের পরে হয়তো আমরা কিছু নতুন ইভেন্টস দেখতে পারি, বাট অ্যাজ অফ নাও যে পৃথিবীতে আমরা আছি, ওয়ার্ল্ড অর্ডারটা আসলে এরকমই থাকবে। এখন সবার শেষে অর্থনীতি নিয়ে আসলে একটু কথা বলি, কারণ ইভেনচুয়ালি আপনারা, আমরা সবাই, আমাদের তো অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হয়, টাকা পয়সা ইনকাম করতে হবে, নাহলে আসলে আপনারা চলবে কীভাবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবেন কীভাবে। আসলে অর্থনৈতিক অবস্থা পুরো বিশ্বেই আমরা আসলে একটা লং টার্ম মন্দাভাবের দিকে আসলে আগাচ্ছি। বিশ্বের অর্থনীতি যেই মুদ্রা ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, বিশ্বের বড় বড় যে ব্যবসাগুলা, স্টক মার্কেটস বলেন, ফিউচার ট্রেডিং বলেন, তারপরে প্রপার্টি ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব কিছুর মধ্যে আসলে মন্দাভাব আসবে। গ্লোবাল ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে মন্দাভাব আসবে। তো এবং এগুলো আসলে লং টার্ম স্থায়ী হবে এবং এখান থেকে ইভেনচুয়ালি উত্তরণ আসতে 5 থেকে 7 বছর 10 বছরও লাগতে পারে, কারণ টোটাল অর্ডারটা চেঞ্জ হচ্ছে। তো এরকম একটা সময় আসলে সারভাইভ করবেন কিভাবে? তো আমি আপনাদেরকে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে গোল্ড। গোল্ড এখন উইল বি দ্য মোস্ট, গোল্ড ওয়াজ অলওয়েজ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটাল ইন ট্রেড। তো এখন বিনিয়োগ করার জন্য অথবা সংরক্ষণ করার জন্য সোনার উপরে আসলে কিছু নাই। তো আপনাদের যদি সামর্থ্য থাকেন, যতটুকু সামর্থ্য থাকেন, আপনারা সোনা কিনে আসলে মজুত করতে পারেন, যে যা পারেন, কারণ অন্যান্য সকল ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট উইল বি ডিফিকাল্ট। আর আপনাদের যদি স্টক মার্কেট এসব জায়গায় বিনিয়োগ করার আপনাদের ইচ্ছা থাকে, স্টক মার্কেটে আসলে খুবই ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। তো বিনিয়োগ যদি করতেই চান, তাহলে ডিফেন্স মানে অস্ত্র অথবা এই ধরনের ইকুইপমেন্টস যারা তৈরি করে, ডিফেন্স ইকুইপমেন্টস, তারপরে রাডার টেকনোলজি, স্যাটেলাইটস, সার্ভেইলেন্স ইকুইপমেন্টস, আইটি রিলেটেড ইকুইপমেন্টস, এগুলো যারা তৈরি করেন, এই ইকুইপমেন্টসগুলো শেয়ারে ট্রেড করতে পারেন, এগুলোতে আসলে ভালো রেজাল্ট পাবেন। আর যদি প্রপার্টি অথবা রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের জিনিসপত্র যদি বিনিয়োগ করতে চান, এগুলো আসলে, এই বাজারগুলো আসলে এখন মন্দায় যাবে এবং ভবিষ্যতে আমি এটার আসলে নিকট ভবিষ্যতে এখান থেকে প্রফিটেবল ইনকাম হওয়ার আমি আসলে সম্ভাবনা দেখছি না। আরেকটা সেক্টরে আসলে বিনিয়োগ করতে পারেন অথবা আরেকটা সেক্টরে কাজ করার চেষ্টা করতে পারেন, সেটা ফাস্ট মুভিং কনজিউমার গুড। এখন এইগুলাতে আপনার, এগুলো হচ্ছে ধরেন চাল, ডাল, খাদ্যদ্রব্য, এইগুলাতে আসলে ব্যবসা বাণিজ্য অথবা বিনিয়োগ, এখানে এসব জায়গাতে বিনিয়োগ করতে পারেন, এখান থেকে লাভ আসবে। বাট ইভেনচুয়ালি সময় আসলে ভালো না, সময় খারাপ। তো যা আছে সঞ্চয় করেন এবং সঞ্চয়টা টাকায় করবেন না, কারণ টাকার মান, সেটা আপনার যেই টাকাই হোক, টাকা হোক, রুপি হোক, ডলার হোক, চাইনিজ গান হোক, মানে রাশিয়ান রুবেল হোক, যাই হোক, এগুলো ডিভ্যালু করবে, এগুলো আস্তে আস্তে ভ্যালু কমতে থাকবে। তো আপনার ভ্যালুয়েবল রত্ন অথবা গোল্ড ইজ দ্য বেস্ট থিং। তো যদি টাকা পয়সা কিছু থাকে, সোনা কিনা বসে থাকেন। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলি, রাশিফল দিয়ে আপনাদেরকে, গ্রহ নক্ষত্রের ট্রানজিট নিয়ে কথা বলি। তো এই উথাল পাথাল সময়ে বিশ্ব রাজনীতি নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়াটা আমার কাছে মনে হয়েছিল এটা জরুরি, কারণ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হলো, ওভারঅল গ্লোবাল সিচুয়েশনে যেই গ্রহ নক্ষত্রের ইম্প্যাক্টটা আছে, আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট দিস। তো এটা আমার আসলে একটা নতুন আয়োজন, কারণ আমি এগুলো নিয়ে কথা বলি, বন্ধু মহলে কথা বলি, আমার স্টুডেন্টদের সাথে কথা বলি, ক্লায়েন্টদের সাথে কথা বলি, বাট ইউটিউব প্ল্যাটফর্মে আমি আগে বলিনি। তো আশা করি আপনাদের ভালো লাগলো এবং আমি এটা কন্টিনিউ করব, কারণ জিও পলিটিক্স তো আসলে উইকলি না, মান্থলি না, আমি আসলে 2-3 মাস পর পরে আমি আসলে একটা গ্লোবাল সিচুয়েশন নিয়ে আমি জিও পলিটিক্সের ভিডিও একটা দেব, কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং নিয়মিত দেখা হবে। লাইক করেন, সাবস্ক্রাইব করেন।